এতক্ষণ ধরে আমাকে যা যা বর্ণনা করলেন, আপনার মূল বিষয়বস্তু হচ্ছে এইটাই আমার কাছ থেকে জানার আপনার, যে একসঙ্গে দিন এবং রাত দুটোই একসাথে কী করে হবে, বা একই জায়গাতে ভিজেও থাকবে শুকনোও থাকবে, এইটা কিভাবে সম্ভব। মহাভারতে একটা সুন্দর গল্প রয়েছে, সেই গল্পটা বলছি, মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প। আর শ্রীকৃষ্ণ কিন্তু আপনার গলা কেটে দেবে তাহলে। সুতরাং আপনি ডিসাইড করুন যে আপনি কোন দলে থাকতে চান। খুব সংক্ষেপে বুঝিয়ে দিলাম, ভালো করে বুঝুন জিনিসটা। ড্রেন তো ড্রেনই হয়, যদি ড্রেন বাড়িতেও থাকে সে তো নোংরাই হবে। সমাজ তো আপনাকে গালাগালি দেবেই, সমস্ত গালাগালি দেওয়ার জন্য। আমাকে কম লোকে গালাগাল দেয় নাকি? এই ভিডিওটা যখন আপলোড হবে তখন আমাকে লোকে কি বলবে আপনি চিন্তা করতে পারছেন না। কমেন্ট সেকশন দেখলে কি বলবে লোকে, আমি আপনার ব্রেন ওয়াশ করছি। বলুক, কিন্তু আমি কি আপনার ব্রেন ওয়াশ করছি নাকি আপনার উন্নতির জন্য বলছি, কোনটা? আন্ডারস্ট্যান্ড দিস। আর সব থেকে ডেঞ্জারাস জিনিস হচ্ছে এই যে যারা নিচে টেনে নামানোর চেষ্টা করে তারা কেউ অপরিচিত নয়, তারা প্রত্যেকেই পরিচিত এবং সব থেকে কাছের। আমি যখন লাস্ট এর আগে আপনার সাথে কনসালটেশন করেছিলাম তখন আমি আপনাকে এই কথাটা বলেছিলাম যে আমি মূর্তি পূজায় বিশ্বাস করি না। তো আপনি তখন কিন্তু আমার কানের সামনে বারবার করে একই কথা বলা যায়, এই ঠাকুর ঠাকুর এই সমস্ত যারা মানে ওদের কাছে ঠাকুর মানে হচ্ছে মূর্তি পূজায়। তো আপনি আমাকে বলেছিলেন যে বাঁশের হর্ন যদি বারবার আপনার বাঁশ যদি আপনার বারবার হর্ন দেয় তাহলে কি আপনি তার সাথে চিৎকার করবেন না সেখান থেকে সরে আসবেন? তো আমি বলেছিলাম হ্যাঁ সরে আসবো। তো সেই ব্যাপারটা আপনার কথা শুনে তো ঠিকঠাক ছিল। এবার বাঁশের হর্ন বাজলেও আমরা তো সেখান থেকে চলে আসতে পারি, বা সেই জায়গাটা বেশিক্ষণ ধরে স্থায়িত্ব থাকে না, বেশিক্ষণ আমরা থাকি না বেশিক্ষণ। কিন্তু আমরা পরিবারের দিক থেকে তো সেটা হয় না, আমাদের তো সেখানে থাকতে হয়। এবার ব্যাপারটা হচ্ছে মূর্তি পূজার ব্যাপারটা যেটা হয়েছে সেটা নিয়ে এবার অনেক প্রচন্ড ভাবে মানে এমনও প্রথম দিকে এমন হয়েছে আমাকে অলক্ষী প্রমাণ করার চেষ্টা হয়েছে। অলক্ষী মানে আমি বলছি ধরুন আমি তো বিশ্বাস করি না, তো আমি কি করেছিলাম, ছোট মাথায় ছোট বুদ্ধি, আমি বলে দিয়েছিলাম ডাইরেক্ট যে আমি সমস্ত বিশ্বাস করি না, ভগবান টগবান বলে কিছু হয় না। তো এবার বলাতে তখন কি হয়েছে, আমি ধরুন আমার হাত থেকে কিছু পড়ে গেল বা হয়তো আমি শরীর খারাপ হলো এরকম হলে, তো তারা আমাকে এটা বিলিভ করানোর চেষ্টা করেছে বারবার যে আমি বিশ্বাস করি না বলেই হয়তো আমার সাথে এরকম হয়, এরকম ঘটনা ঘটে। তো আমি এমন ভাবে বিশ্বাস হয়ে মানে করেছিলেন তারা তারা আমিও নিজেও হিপনোটাইজ হয়ে গেছিলাম, মানে আমিও বিশ্বাস করে যে সত্যিই তাই হয়। কিন্তু আমি মনকে স্যাটিসফাই করতে পারিনি। আমি বিশ্বাস করার পরে ওনাদের মতো রিচুয়ালস মানছিলাম, যে পুজোর যে রিচুয়ালস গুলো হয়, কিন্তু মনকে স্যাটিসফাইড করতে পারিনি। তারপরে আমি কি করলাম, সোশ্যাল মিডিয়া ঘাটলাম, বিভিন্ন রকম মোটিভেশনাল ভিডিও দেখলাম যে সত্যি কি তাই হয়, আমার মন থেকে কোথাও যেন মেনে নিতে পারছিল না। তো পরে দেখা গেল যে না, আমি ঠিক ছিলাম, যে এরকম সত্যি কোনো কিছু হয় না, যেটা ওরা মনে করছে সেটা একদমই ফেক। তো এখন না তাদের কথা আমার কেয়ার করি না আমি, সেটাতে কোনো রকম ভাবে কোনো কিছু অসুবিধা হয় না। কিন্তু এখন যেহেতু আমি তাদের কথা কোনো কিছু মানি না বা বিশ্বাস করি না, তারা এখন কি করে, এখন চেপে ধরেছে আমার মেয়ের উপরে। আমার মেয়ের উপরে কিরকম ভাবে চেপে ধরেছে, মানে ওনারা প্রচন্ড ভাবে কি বলবো জেন্ডার ডিভিশন করে, প্রচন্ড ভাবে জেন্ডার ডিসক্রিমিনেশন করে। এমন মানে যেহেতু ছেলেরা কি হয় মানে যে ছেলেরা বাড়িতে থাকে বা একটা সময় গেলে বাবা মায়ের দায়িত্ব নেয়, তো সেই জন্য ছেলেদের প্রাধান্যটা বেশি দেওয়া হয়। আমার হচ্ছে একটা মেয়ে আর আমার জায়ের হচ্ছে একটা ছেলে একটা মেয়ে। তো সেখানে ছেলেটার বয়স হচ্ছে 14 বছর, 9-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে। তো ছেলেটার ওপর গুরুত্বটা বেশি দেওয়া হয়, এমনকি মানে অন্ধ ভালোবাসা যেটাকে বলা হয়। এইবার এতদিন ধরে কিচ্ছু হয়নি, মোটামুটি ঠিক ছিল, বা আমি অত কিছু আন্দাজ করতে পারিনি যে ঠিক আছে এটা হচ্ছে একটা দিন সময় ঠিক হয়ে যাবে, বা আমি আমার মেয়েকে ঠিক উপযুক্ত বুদ্ধি দেব বা সেভাবে চলবো যাতে ও বড় হয়ে এই রকমের মধ্যে আন্ডারে যাতে না পড়ে। কিন্তু এখন হয়েছে কি, ওই ছেলেটার মধ্যে মানে আমার যে ভাসুরের ছেলে, তার মধ্যে আমি সেই মনোভাবগুলো পাই, মানে ওর অ্যাটিটিউড বা ওর যে কথাবার্তা, আমি না সেই একটা আমি ছেলে ছেলে ভাব একটা ভাই যে আমি ছেলে, এরকম একটা ভাব, মানে ওকে ওর ভিতরেও মাথার ভিতরেও এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে কথাগুলো। হয়তো কোনো কাজ হলো, ধরুন আমার মেয়ে একটা কোনো কাজ করলো, হয়তো বাচ্চারা বলে না তুই এটা করতে পেরেছিস, দেখ আমি করতে পেরেছি, তো ওকে তার বিনিময়ে অ্যান্সার দেয় আমি কি মেয়ে নাকি যে আমি কাজটা করবো, এরকম একটা ভাব। বা এরা এমনকি এইভাবে কথা বলে যে পড়াশোনা করে কি হবে, আমি তো ছেলে, আমাকে তো কাজ করেই খেতে হবে। এই যে জিনিসগুলো হচ্ছে, এবার তার মধ্যে আমি একটা মাঝে ভুল করে দিয়েছি, মানে আমি যে লড়াই করি তা না, আমিও কিন্তু প্রথম থেকে আমি বলে আসছি যে এরকম ভাবে ডিভিশন করা ঠিক না, এভাবে ঠিক না। হ্যাঁ, ছেলে মেয়ে দুজন সমান, এখন অনেক মেয়ে লোকো পাইলট হচ্ছে, এমনকি সায়েন্টিস্ট আছে অনেক, তো এই জিনিসগুলো ঠিক না, আমি ওদেরকে মানে একদম ডাইরেক্ট বলেছি। এবার আমি একটা ভুল করে ফেলেছি ইদানিং। আপনি রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছিলেন ওই আরজিকর ব্যাপার নিয়ে, প্রকৃতি
নিজকে চিনতে শিখুন। তো সেখানে আপনি বারবার এই কথাটা বেশিরভাগ মানে জোর দিয়েছেন যে তখনই তৈরি হয় যখন আমাদের বাড়ির ভিতরেই বাবা মা ঠাকুমা দাদু দিদারা যখন ছেলেদের প্রাধান্যটা বেশি দেয় বা ছেলেদের মাথার মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দেয় বা একটা মেয়েকে লড়াই করার সাহসিকতা দেখায় না, যে মেয়ে মানেই সাজগোজ করা বা মেয়ে মানেই শাড়ি পরে পোশাক পরে সুন্দর হয়ে রেডি করা, এই ব্যাপারটা বেশি করে আপনি আমার মনে হলো ভিডিওটা দেখে যে এটাকে জোর দিয়েছে। তো আমি কি করেছিলাম, ডিরেক্টলি তাদেরকে ভিডিওটা দেখিয়ে দিয়েছি। তো আমি ভেবেছিলাম হয়তো তাদের মধ্যে সেই মানে তাদের মধ্যে হয়তো সেটা ওনারা বুঝতে পারবেন, তো আমি সেই কারণে দেখিয়েছি যে দেখো 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 যে তোমরা যেটা করছো সেটা ভুল, এটা ঠিক না। এইটাই আমার জন্য আরো খারাপ হয়ে গেছে। মানে ওনারা এবার কি করেছেন, আরো বেশি করে আমার মেখে বুঝায়, মানে এখন ডাইরেক্ট আমাকে কিছু করতে পারে না, তো আমার মেখে বেশি করে বুঝাতে থাকে। আর এখানে একটা আমার হাজবেন্ডের ভূমিকা বলে দিই, সেখানে হচ্ছে আমার হাজবেন্ড বিশ্বাস করে মূর্তি পূজা এই সমস্ত বিশ্বাস করে, বাট ও কিরকম আমি বিশ্বাস করি তা বলে আমি যে আমার বিশ্বাসটা তোমার উপরে চাপিয়ে দেবো এমনটা না। ও জানে আমি বিশ্বাস করি না, এবং যতটা হয়তো আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে যেভাবে ডাইরেক্ট না বলি, আমি তোর সাথে আর বেশি ডাইরেক্ট কথা ডিরেক্টলি ভাবে বলি, কিন্তু ও আমাকে কিন্তু সেভাবে পুশ করে না, পুশ আপ করে না, তুমি কেন বিশ্বাস করবে না, কেন তুমি এটা করবে না, এগুলো করে না। আসলে ছোট ছেলে মানে আমরা আমার হাজবেন্ড হচ্ছে ছোট ছেলে, তো ছোট ছেলে যেভাবে মায়ের কাছে প্রিয় ছিল বা মাও যেভাবে ছোট ছেলের কাছে প্রিয় ছিল, কিন্তু মা যে সেই জায়গা থেকে বেরিয়ে এসছে সেটা ছোট ছেলে বুঝতে পারছে না। যে এখন আগে কি, আগে দুই ছেলে ছিল তাই দুজনের মধ্যে হয়তো হয় না কম বেশি একটু ভালোবাসা থাকে, হতেই পারে, কিন্তু এখন যেহেতু নাতি নাতনি সবাই হয়ে গেছে, তার ভালোবাসাটা যে অন্যজনের প্রতি চলে এসছে সেটা আমার হাজবেন্ড কিছুতে বুঝতে পারছে না। যে এটা যে একতরফা আমি যে সহ্য করছি সেটাও একদিকে অন্যায় করছি, আমি বলছি না যে সবসময় বলুন, বাট কিছু সময় কিছু ক্ষেত্রে প্রতিবাদ এইরকম আমাদের এই আপনার এই রিসেন্টলি বছরেই আমাদের আবার বাড়ি একটা ঘর করার জন্য হবে, তো টাকা পয়সা চাওয়া হচ্ছে। তো টাকা পয়সা আমি আমি দেবো, আমি বলিনি যে দেবো না, কিন্তু আমি বলেছি যে অ্যাটলিস্ট তুমি এই কথাটা বলো যে টাকা পয়সা দিয়ে কি করবো, সেই তো দেবো, সেই তো তুমি একটা আমাদের কোনো কিছু জিনিস রাখতে দিতে বাধা করবে বা কোনো কিছু বারণ করবে বলবে, এই যে এই জিনিস এই কথা অন্তত বলতে বলছি আমি তাকে, তাহলে ওনারাও বুঝুক যে হ্যাঁ তাহলে ও ভাবে। এবার যেহেতু ও কোনো কথা বলে না, সম্পূর্ণ চাপটা প্রেশারটা আমার কাছে এসে পড়ে, এবং তার মধ্যে আমি ওই মেয়ের সমস্যা নিয়ে ভুগছি। এবার এই এত কিছুর মধ্যে থেকে না এত ডিপ্রেসড হয়ে যাই। এবার আমি তো আপনাকে বলেছিলাম যে আমি পড়াই, এই টেনশন গুলো আমার মধ্যে ঘুরতে থাকে। এবার এই টেনশন গুলো আমার একটা সপ্তাহ 1 উইক ঘোরে, মানে আমি কোনো কাজ করতে পারি না। পড়াই মানে তো এই নয় যে শুধু পড়িয়ে যাই, আমারও তো কিছু কাজ থাকে, আমাকে নিজেকেও পড়তে হয়, নিজেকে আরো জ্ঞান বাড়াতে হয়, বা তাদের খাতা দেখার থাকে, তাদেরকে আরো কিছু তাদের থেকে তথ্য ইনপুট করে নিতে হয়, এগুলো তো থাকে আমার কাজ। এবার সেইগুলো এবার আমি আর করতে পারি না, আর এই একটা সপ্তাহ আমার মাথার মধ্যে এগুলো ঘুরতে থাকে, আমি বেরিয়ে আসতেই পারি না কিছুতে। আমি জানি এটাও ইম্পর্টেন্ট, এই যেগুলো আমি ভাবছি সেগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু আমি বেরিয়ে আসতেই পারি না কিছুতে। আমার হাজবেন্ডের সাথে আমাদের সাংসারিক বিষয়ে কোনো সমস্যা নেই, আমার হাজবেন্ডের শুধু একটা বিষয় নিয়ে সমস্যা, যে ও মুখের উপরে কোনো কিছু বলতে পারে না, বাট এছাড়া ওর সাথে আমার কোনো আর কোনো রকম ভাবে কোনো রকম সম্পর্ক, বঞ্চ ও আমার সমস্ত কিছুতে সাপোর্ট করে। এবার আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। দিন এবং রাত দুটো একসাথে হতে পারে? না, হয় দিন হবে না হলে রাত হবে। শুকনো এবং ভিজে দুটো একসাথে হতে পারে? হয় শুকনো হবে নইলে ভিজে হবে, দুটো একসাথে হতে পারে না। আপনি এতক্ষণ ধরে আমাকে যা যা বর্ণনা দিলেন, আপনার মূল বক্তব্য হচ্ছে এইটাই যে দিন এবং রাত দুটো একসাথে কি করে হবে, আর ভিজে এবং শুকনো দুটো একসাথে কি করে হবে। ভালো করে বুঝুন, সেটাই বলছি, ভালো করে মন দিয়ে বুঝুন। আপনি এতক্ষণ ধরে আমাকে যা যা বর্ণনা দিয়েছেন, আপনার মাইকটা একটু মিউট করে দিন, আওয়াজ হচ্ছে, যখন কথা বলবেন তখন আনমিউট করে দেবেন। তো আপনি এতক্ষণ ধরে আমাকে যা যা বর্ণনা করলেন, আপনার মূল বিষয়বস্তু হচ্ছে এইটাই আমার কাছ থেকে জানার আপনার, যে একসঙ্গে দিন এবং রাত দুটোই একসাথে কী করে হবে, বা একই জায়গাতে ভিজেও থাকবে শুকনোও থাকবে, এইটা কিভাবে সম্ভব। আর এ স্ট্রেট কাট উত্তর হচ্ছে এটা সম্ভব নয়। একদম স্ট্রেট কাট, নিট অ্যান্ড ক্লিন, লাউড অ্যান্ড ক্লিয়ার উত্তর হচ্ছে এইটাই, দুটো একসাথে সম্ভব নয়। আপনি কৌরবদের হয়েও যুদ্ধ করবেন, আপনি পাণ্ডবদের হয়েও যুদ্ধ করবেন, এটা সম্ভব নয়। এই একই বিষয়ে মহাভারতে একটা সুন্দর গল্প রয়েছে, সেই গল্পটা বলছি, মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। মহাভারতের একটা ক্যারেক্টার, তার নাম হচ্ছে বারবারিক।
নাম শোনেননি হয়তো, শুনুন বলছি এবার। বারবারিক হচ্ছে কে? বারবারিক হচ্ছে ভীমের নাতি। তো বারবারিক তপস্যা করে একটা খুব সুন্দর বরদান পেয়েছিল। কি না, সেই বরদান ছিল এইটাই, মা দুর্গা তপস্যা করেছিল বলা হয়, বা দেবী মায়ে বলা হয়, অনেকে ভবতারিণী বলে, তাই তো আমি মা দুর্গাই বলে দিচ্ছি, যেহেতু আমরা বাঙালি মা দুর্গাকে বেশি মান্য করি। তো বারবারিক মা দুর্গা তপস্যা করে সেখান থেকে 3টে তীর পেয়েছিল। মা দুর্গা বারবারিককে বরদান হিসেবে 3টে তীর দিয়েছিল, এবং বক্তব্য হচ্ছে এইটাই যে এই 3টে তীর হচ্ছে পৃথিবীর সব থেকে শক্তিশালী তীর, এমনকি অর্জুনের কাছেও এত শক্তিশালী তীর নেই যেটা বারবারিকের কাছে ছিল। সে কে? সে হচ্ছে ভীমের নাতি, বারবারিক ভীমের নাতি। তো বলা হয়েছিল এই 3টে তীর এরকম টাইপের যে প্রথম তীরটা আপনি ধরুন আপনি যুদ্ধ করছেন, আপনার কাছে এই 3টে তীর রয়েছে, ধরুন আপনি বারবারিক, তো আপনি প্রথম তীর দিয়ে যখন চালাবেন, মানে প্রথম তীরটা যখন আপনি ছুড়বেন, তখন আপনার সামনে অনেকগুলো লোক রয়েছে, ধরুন আপনার সামনে 1 কোটি লোক রয়েছে, ঠিক আছে, বোঝার সুবিধার জন্য বলে দেখি 100 লোক রয়েছে। তো 100 জনের মধ্যে 40 জন আপনার শত্রু, 60 জন আপনার বন্ধু। তো প্রথম তীরটা ওই 40 জন আপনার যারা শত্রু তাদেরকে আইডেন্টিফাই করে নেবে, রাইট? সেকেন্ড তীরটা হচ্ছে ওইটাই যে আপনার যে ওখানে 60 জন বন্ধু রয়েছে তাদেরকে প্রোটেক্ট করে দেবে। প্রথম তীরটা কি? 100 জনের মধ্যে 40 জনকে আইডেন্টিফাই করে নেবে যে এরা হচ্ছে শত্রু। সেকেন্ড তীরটা কি করবে? বাকি যে 60 জন আপনার বন্ধু রইল তাদেরকে প্রোটেকশন দিয়ে দেবে। আর 3 নম্বর তীরটা যখন বারবারিক চালাবে, ওই 40 জন সমূলে উৎপাটিত একদম 1 সেকেন্ডের মধ্যে। এবার মহাভারতের যুদ্ধে এরকম লক্ষ লক্ষ সৈন্য ছিল। তা বারবারিক কি বলছে শ্রীকৃষ্ণকে যে আমার কাছে এই যে 3টে তীর রয়েছে, এই 3টে তীর দিয়ে আমি 1 নিমিষের মধ্যে যুদ্ধ শেষ করে দিতে পারি, এই মহাভারতের যুদ্ধ। শ্রীকৃষ্ণ বলছে কিভাবে? আমি বুঝতে পারছি না, বুঝিয়ে বলো আমাকে। বারবারিক বলছে যে এই প্রথম তীরটা দিয়ে এরকম আইডেন্টিফাই করে নেবো কারা আমার শত্রু। সেকেন্ড তীরটা দিয়ে আমি কি করব? যারা হচ্ছে আমার বন্ধু তাদেরকে আমি প্রোটেক্ট করে নেবো, যারা আমার পরে রয়েছে। আর 3 নম্বর তীরটা আমি যখন চালাবো, ওই যে 40 জনকে যে আইডেন্টিফাই করা হয়েছিল যারা শত্রু, তারা 1 সেকেন্ডের মধ্যে ফিনিশ। শ্রীকৃষ্ণ বলে তো উত্তম ব্যাপার, তাহলে তো আমার যুদ্ধ করার প্রয়োজনই নেই। কিন্তু বারবারিক বলছে আমার একটা শর্ত আছে। শ্রীকৃষ্ণ বলছে কি শর্ত তোমার? বারবারিক বলছে আমি তার হয়েই যুদ্ধ করব যে দুর্বল। সব সময় আমি, ভালো করে শুনুন কি বলছে, সব সময় আমি তার হয়ে যুদ্ধ করব। এই সব সময় কথাটা লক্ষ্য করুন, সব সময় আমি তার হয়েই যুদ্ধ করব যে দুর্বল। তো শ্রীকৃষ্ণ বলছে ভালোই তো, এখানে পাণ্ডবরা দুর্বল, পাণ্ডবদের কাছে সৈন্য সংখ্যা কম, কৌরবদের সৈন্য সংখ্যা বেশি, তাহলে তুমি পাণ্ডবদের হয়ে যুদ্ধ করবে। বারবারিক বলছে আমার কথা আপনি বুঝতে পারলেন না ভগবান শ্রীকৃষ্ণ, আমি বলছি সব সময় যারা দুর্বল, অর্থাৎ প্রথমে আমি পাণ্ডবদের হয়ে যুদ্ধ করব কারণ পাণ্ডবরা দুর্বল, কিন্তু পাণ্ডবদের হয়ে যখন আমি যুদ্ধ করব তখন আমি থাকার জন্য কৌরবরা দুর্বল হয়ে যাবে, তখন আমি কৌরবদের দলে চলে যাব। আবার যখন কৌরবদের দলে হয়ে যুদ্ধ করব তখন এখানে পাণ্ডবরা বেশি উইক হয়ে যাবে, তখন আবার আমি পাণ্ডবদের দলে চলে আসবো। শ্রীকৃষ্ণ বলছে তুমি কি পাগল নাকি? এরকম করলে তো যুদ্ধ কোনোদিন শেষই হবে না, তুমি এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করতেই থাকবে। বারবারিক বলছে এইটাই আমার শর্ত, এছাড়া আমি যুদ্ধ করব না, বা যুদ্ধ তো আমি করবোই কিন্তু এরকমভাবেই করব। এবার শ্রীকৃষ্ণকে বারবারিক ভগবান হিসাবে মানতো, মানে গুরুদেব হিসেবে মানতো। তো শ্রীকৃষ্ণ বলছে ঠিক আছে তুমি তো আমার শিষ্য। বলছে হ্যাঁ আমি আপনার শিষ্য। বলছে এবার আমার তাহলে গুরু দক্ষিণে চাই। বারবারিক জিজ্ঞেস করছে যে কীরকম টাইপের গুরু দক্ষিণা? শ্রীকৃষ্ণ বলছে তোমার মাথা আমার চাই, তোমার মাথা কেটে আমাকে দিয়ে দাও। বারবারিক 1 সেকেন্ড চিন্তা না করে নিজের মাথা কেটে গলা কেটে শ্রীকৃষ্ণের হাতে দিয়ে দিল। অনেক সময় এরকম দেখা যায় বা শোনা যায় বা দেখানো হয় যে শ্রীকৃষ্ণ নিজের সুদর্শন চক্র দিয়ে বারবারিকে গলা কেটে দিয়েছিল। তো তখন ওখানে অর্জুন জিজ্ঞেস করছে শ্রীকৃষ্ণকে, এবার অর্জুনের তো নাতি হচ্ছে বারবারিক, যখন ভীমের নাতি তখন অর্জুনেরও নাতি হচ্ছে, খুড়তো নাতি হচ্ছে। অর্জুন বলছে এটা আপনি কি করলেন? এ তো কোনো অন্যায় করেনি, কোনো পাপ করেনি, আপনি গলা কেটে দিলেন, এটা তো মহা অন্যায় করলেন আপনি। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলছে এটাই যে এইরকম টাইপের জিনিস যদি বারবারিক করতো তাহলে এই দুনিয়া মহার ধ্বংসস্থলে চলে যেত, কেউ বাঁচাতে পারতো না। মানুষকে সবসময় একটা পক্ষ নিতে হবে, দুটো পক্ষ নিয়ে মানুষ কিছুতেই কিছু করতে পারবে না। এই গল্পটার মাধ্যমে ভাগবত পুরাণ থেকে বা মহাভারত থেকে আমরা এই শিক্ষাটাই পাই। ভাগবত পুরাণ নয়, বেসিক্যালি মহাভারত থেকে আমরা এই শিক্ষাটা পাই। তো আপনি কি করছেন এখানে? আপনি বারবারিকের রোল প্লে করছেন, আর শ্রীকৃষ্ণ কিন্তু আপনার গলা কেটে দেবে তাহলে। সুতরাং আপনি ডিসাইড করুন যে আপনি কোন দলে থাকতে চান। খুব সংক্ষেপে বুঝিয়ে দিলাম, ভালো করে বুঝুন জিনিসটা। এটা আমাদের মনে হয়
যে আমি তো খুব ভালো কাজ করছি, আমি তো অত্যন্ত উন্নত কাজ করছি। কিন্তু সমস্ত জিনিসগুলো আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের থট প্রসেসকে কেন্দ্রবিন্দুতে রেখে, আমি যেটা ভাবছি সেইটাকে কেন্দ্রবিন্দুতে রেখে আমরা অ্যাক্ট করি। এই ভুল আপনি করছেন, আর আপনি যাদের কথা বললেন আপনার পরিবারের, তারা প্রত্যেকেই করছে। সুতরাং শ্রীকৃষ্ণের নজর থেকে যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে আপনি এবং আপনি যাদের কথা উল্লেখ করলেন প্রত্যেকে কিন্তু এক একজন বারবারিক। এই বারবারিক খাটু শ্যাম নামে আজকে প্রসিদ্ধ পেয়েছে। আমাদের নয়, মানে আমাদের পশ্চিমবঙ্গে নয়, উত্তর ভারতের দিকে খাটু শ্যাম বলে একজন দেবতা আছে। তার গলা কাটা, মানে গলার নিচে কিছু অংশ নেই তার। ওই খাটু শ্যামই আসলে বারবারিক। শ্রীকৃষ্ণ যে খাটু শ্যামের গলা কেটে দিয়েছিল, বা শ্রীকৃষ্ণ যে খাটু শ্যামের গলা নিজের গুরুদক্ষিণ হিসাবে নিয়েছিল, তারপরে শ্রীকৃষ্ণ খাটু শ্যামকে বাঁচিয়ে রেখেছিল, এই নয় যে মেরে ফেলেছিল খাটু শ্যাম। তারপরে খাটু শ্যাম বলতে বারবারিক। শ্রীকৃষ্ণ তাকে খাটু শ্যাম দিয়েছিল, খাটু শ্যাম একটা দিয়েছিল, টাইটেল গিফট করেছিল। তো বারবারিকের শেষ ইচ্ছা ছিল এইটাই যে আমি মহাভারতের যুদ্ধ দেখে যেতে চাই, আমি যতক্ষণ বেঁচে রয়েছি মহাভারতের যুদ্ধ দেখে যেতে চাই। কিন্তু আমার তো গলা কাটা পড়ে গেল, গলা কাটার পরে এগুলো বলছে বারবারিক। শ্রীকৃষ্ণ বলছে চিন্তা নেই, তোমার শেষ ইচ্ছা আমি পূরণ করবো। তুমি এই অবস্থাতেই পুরো মহাভারতের যুদ্ধ দেখতে পাবে, এবং এমন কিছু দেখতে পাবে যেটা আর কেউ দেখতে পাবে না, একমাত্র তুমিই দেখতে পাবে, আর কেউ না। মহাভারতের যুদ্ধ আসল যদি কেউ দেখেছিল সেটা হচ্ছে খাটু শ্যাম। এবং যুদ্ধের পরে অর্জুন খাটু শ্যামকে জিজ্ঞাসা করেছিল, বারবারিককে জিজ্ঞাসা করেছিল, দেখলে কেমন যুদ্ধ করলাম আমি? অর্জুন বলছে, খাটু শ্যাম বলছে হ্যাঁ, তুমি কোনোই যুদ্ধ করনি, যা যুদ্ধ করেছে শ্রীকৃষ্ণ। বলছে মানে আমি যে এতগুলো তীর চালালাম, এতগুলো লোককে মেরে ফেললাম, এতগুলো কৌরবদের সৈন্যদেরকে ধ্বংস করে দিলাম, এইগুলো আমি কিছুই করিনি? খাটু শ্যাম বলছে কিচ্ছু না, তীর চালিয়েছ তুমি, কিন্তু সেই তীরের পিছন পিছন সাপোর্ট হিসাবে গেছিল শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র। চালিয়েছে তীর অর্জুন, কিন্তু অদৃশ্যভাবে পিছন পিছন ওই তীরের পিছন পিছন তীরটাকে সাপোর্ট করে যাচ্ছে কে? শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র। অর্জুন যতগুলো তীর চালিয়েছিল প্রত্যেকটা তীরে, কি বোঝা যাচ্ছে এখান থেকে? যেন তেন প্রকারে যেমন করেই হোক, দরকার হলে নিয়মের বাইরে গিয়ে একটাই কাজ, সেটা হচ্ছে যেটা সত্যি সেটা করা। শ্রীকৃষ্ণ কি এখানে মহাভারতের যুদ্ধ যদি আমরা দেখতে চাই, তাহলে শ্রীকৃষ্ণ এখানে প্রতিজ্ঞা করেছিল যে আমি অস্ত্র ধরবো না। কিন্তু দেখা যায় একটা ছবিতে আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণ রথের চাকাকে সুদর্শন চক্রতে কনভার্ট করে পিতামহ ভীষ্মকে মারতে চলে যাচ্ছে। তো শ্রীকৃষ্ণ তো কথা দিয়েছিল যে আমি কোনো রকম সুদর্শন চক্র ধরবো না, কোনো রকম অস্ত্রই ধরবো না। তো কী করলো শ্রীকৃষ্ণ? এখানে নিজের প্রতিজ্ঞা পর্যন্ত ভেঙে দিল। ভাবুন, মানে প্রতিজ্ঞা ভাঙা, এটাকে কি বলে? কথার কোনো দাম নেই। প্রতিজ্ঞা করছে নিয়ে ভেঙে দিল, মানে প্রমিস করে ভেঙে দিল। শ্রীকৃষ্ণ সেইটাকেও পর্যন্ত ভেঙে দিল। শর্ত কি? সত্যের জন্য, মিথ্যার জন্য নয়। কিন্তু তো ওই খাটু শ্যামকে গলা কাটা অবস্থায় শ্রীকৃষ্ণ দেখতে দিয়েছিল পুরো মহাভারতের যুদ্ধ, এবং শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করেছিল যে পরবর্তীকালে তুমি এই বিশ্বব্রহ্মাণ্ডে খাটু শ্যাম নামে পরিচিত হবে, এবং লোকে তোমাকে ভগবান হিসেবে পুজো করবে। আজও উত্তর ভারতের বিভিন্ন জায়গাতে, আমাদের পশ্চিমবাংলায় নয়, পশ্চিমবাংলাতে খুব কম নেই বললেই চলে, অ্যাটলিস্ট আমি তো দেখিনি যদি কোথাও থাকে, কিন্তু উত্তর ভারতের দিকে ইউপি, দিল্লি, মুরাদাবাদ, হরিয়ানা, এই সমস্ত জায়গাতে খাটু শ্যাম একজন বিশাল জাগ্রত দেবতা হিসেবে পূজিত হয়। দেখবেন গোপটা এরকম পাকানো থাকে, গলার নিচে থেকে কিছু নেই, পুরোটা জামা কাপড় দিয়ে ঢাকা থাকে একদম। হ্যাঁ, তো সেই হচ্ছে ভগবান খাটু শ্যাম, যে ছিল আসলে বারবারিক, যার আসল পরিচয় হচ্ছে ভীমের নাতি। তো সাবধান থাকুন, বারবারিকের রোল প্লে করতে যেন না। যে কোনো একটা জিনিস, প্রথমে আপনাকে ওটা বললাম যে আপনি কি চান, দিন না রাত, সঠিক না বেঠিক। আচ্ছা, তাহলে সেখানে কি আপনি এটাই বলতে চাইছেন যে যেহেতু আমি বুঝছি, আবার আমি তাদেরকে বোঝাতেও চাইছি, মানে করতে চাইছি, ওই আমার থট প্রসেসের মধ্যে নিয়ে আসতে চাইছি, মানে আমি যেটা ভাবছি বুঝেছি সেটা আবার তাদেরকেও নিয়ে আসতে চাইছি, বা তারাও যেটা ভাবছে তারাও আবার আমাকে সেই জায়গাটা নিয়ে আসতে চাইছে। মানে তারা যে যে চিন্তা ভাবনাটা করে সেই চিন্তা ভাবনার মধ্যে আমাকে নিয়ে আসতে চাইছে, আবার আমি যে চিন্তা ভাবনা করছি তাদেরকে আবার আমার চিন্তা ভাবনার মধ্যে তাদেরকে নিয়ে আসতে চাইছি। আমি ভাবছি যে আমি বুঝছি, তারা যেন ওই আমার যে চিন্তা ভাবনা সেটা নিয়েই যেন চলে। এটাই কি বলতে চাইছেন আপনি? আমি যেটা বলতে চাইছি সেটা আবার ভগবদ্গীতা থেকেই বলবো। এটা ভগবদ্গীতার ভাষায় এটাকে বলা হয় নিষ্কাম কর্মযোগ। আপনি নিজের কাজ করে যান, আশেপাশে কোনো কিছু না দেখে, কোনো কিছু এক্সপেক্ট না করে। আপনার কাজের জন্য বা আপনার কাজের পথে যারা বাধা দিচ্ছে তাদেরকে 1 বার 2 বার 3 বার বোঝান, 4 বার বোঝান, যতটা আপনার ক্ষমতা রয়েছে।
বুঝলে ভালো, নাহলে নিজেকে সেখান থেকে ডিট্যাচ করে নিন। এবার এই যে আমি কথাটা বললাম ডিট্যাচ করে নিন, এটা বাস্তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন। আর এই জন্যেই আমি বারবার বলি যে প্রত্যেকটা ব্যক্তিকে স্বাবলম্বী হতে হবে, তার মেন্টালি, তার মেন্টাল দিক থেকে এবং সামাজিক দিক থেকে নয়, তাকে ফিনান্সিয়াল দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে এই নয় যে আমি লোকের ওপর অন্যায় অত্যাচার করবো বা লোককে অহংকার দেখাবো। ইন্ডিপেন্ডেন্ট হওয়ার প্রয়োজন এই জন্যেই যে যখন লোকে আপনাকে দমন করবে তখন যেন আপনি তার দমনকে পাত্তা না দেন। আপনি যেটা বললেন যে ফিনান্সিয়াল দিক থেকে আপনি যাতে স্ট্রং থাকে, তো সেই দিক থেকে আমি আমি আমারটা বলছি। আমি এখন যা ইনকাম হয় আমার, তো সেই হিসেবে তো ফিনান্সিয়াল দিক থেকে আমি নিজে অ্যাটলিস্ট আমি আমার নিজের খরচটা আমিও চালাতে পারবো। এর আগে আপনি যেটা বললাম, আমি যেটা আপনাকে বললাম যে আমার হাজবেন্ড এবং আমাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক নেই যে আমার টাকা তোমার টাকা বা এই ধরনের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি যদি ওই দিকটাও বাদ দিয়ে দিই, তারপরেও ধরুন আমি আমি যখন ফিনান্সিয়ালি আমি সাপোর্টটা কখন পাবো, যখন আমি কাজকর্ম করবো এবং জীবিকা নির্বাহ, মেন হচ্ছে জীবিকা নির্বাহ যখন করবো, সেই হিসাবে তখন আমি পাবো। কিন্তু তার জন্য আমাকে বাইরে যেতে হচ্ছে না, তার জন্য আমাকে ভাবনা চিন্তা করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। কিন্তু যখন আমি তার মধ্যে ডুবে যাচ্ছি, তখন তো তারা আমার মেয়েকে অ্যাটাক করছে। সেটা আমি মানলাম যে এটা ইমোশনালি হয়ে যাচ্ছে, যেহেতু আমি মনে করছি যে আমার মেয়ে, আমি জানি এটার মধ্যে অহংভাবটাও রয়েছে। কিন্তু এই যে যেটা আমি বলছি হরমোনাল অ্যাট্রাকশন যেটা রয়েছে, সেটা থেকে আমি কি করে বেরিয়ে আসবো? সেটা তো আমি কানে শুনছি বা চোখে দেখছি, সেটা তো আমি পারছি না সেখান থেকে সরে আসতে। বা আমি আমার মেয়ের দিকটাও ঠিক, মেয়ের দিকটা তো রয়েছে, তার পাশাপাশি 14 বছর যে ছেলেটার মাথার মধ্যে ঢুকানো হচ্ছে, সে যে ভবিষ্যতে আমি সেটা বলছি না যে একদম যে ডিরেক্টলি করা মানে বোঝায়। আমি বলতেছি মেন্টালি দিতে হবে যে তৈরি হবে না, এর কি মানে আছে? আমি এইটা আমার চিন্তার বিষয় আর কি। আপনি বললেন আপনি এর আগে আমার সঙ্গে কনসাল্ট করেছিলেন এবং তখন আমি আপনাকে বলেছিলাম যে বাইরের কুকুরগুলো যদি ঘেউ ঘেউ করে আপনি কি কুকুরের পেছনে ডান্ডা নিয়ে দৌড়াবেন? আপনি দরজা বন্ধ করে দিন। এটা আমারই বক্তব্য, আমি বলেছিলাম কোনো একটা কনসালটেশনে আপনাকে। আজকে অন্য কথা বলছি। ড্রেন তো ড্রেনই হয়, যদি ড্রেন বাড়িতেও থাকে সে তো নোংরাই হবে। আপনিও কি আপনার জীবনের সমস্যাগুলো দূর করার জন্য এরকম পার্সোনাল কনসালটেশন নিতে চান? হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই নাম্বারে। আপনি যদি ড্রেনকে সুন্দর ঢাকনা দিয়ে দিচ্ছেন, তার উপরে ফুল গাছ লাগিয়ে দিচ্ছেন, টব রেখেছেন, সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে দিয়েছেন, ড্রেনের ঢাকনার উপরে বিভিন্ন রকম নকশা করেছেন, হ্যাঁ, ড্রেনটাকে বাইরে থেকে দেখে যেন মনে হচ্ছে অসাধারণ দেখতে একদম। কিন্তু ড্রেন তো আসলে ড্রেনই হয়। তো আপনি কি ড্রেনে জল খাবেন? সে বাড়ির ড্রেনই হোক না কেন, আপনার বাড়ির ভিতরে, এই নয় যে বাড়ির পাশে বা আপনার বাড়ির দেওয়ালে লাগোয়া, একদম বাড়ির ভিতরে একদম ড্রেন থাকে, বাথরুমের মধ্যে থাকে ড্রেন। তো ড্রেনই হয়। তো আপনি যাদের কথা বলছেন তাদেরকে আমি ওটাই বলছি যে 2-3 বার বোঝালে ভালো, না হলে নিজের ভালো নিজে করুন। এবার এই যে তাদেরকেও বোঝাবো, আমার মেয়েকেও বোঝাবো, তারাও উন্নত হবে, আমার কথাও শুনবে, এটা তাদের উপর ডিপেন্ড করছে, এটা আপনার উপর ডিপেন্ড করছে না। আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হচ্ছে তাকে 2-3 বার 4-5 বার যতটা আপনার ক্ষমতার মধ্যে বোঝানো রয়েছে, ক্ষমতা রয়েছে বোঝান। আপনি কি সারা জীবন বোঝাতে থাকবেন নাকি? পাগল নাকি আপনি? আমি বুঝি না মানুষ কেন এরকম টাইপের পাগলামি করে। সমাজ কি বলবে? আরে সমাজ তো আপনাকে গালাগালি দেবেই, সমস্ত গালাগালি দেওয়ার জন্য। আমাকে কম লোকে গালাগাল দেয় নাকি? এই ভিডিওটা যখন আপলোড হবে তখন আমাকে লোকে কি বলবে আপনি চিন্তা করতে পারছেন না। কমেন্ট সেকশন দেখলে কি বলবে লোকে? আমি আপনার ব্রেন ওয়াশ করছি, বলুক। কিন্তু আমি কি আপনার ব্রেন ওয়াশ করছি নাকি আপনার উন্নতির জন্য বলছি? কোনটা? আন্ডারস্ট্যান্ড দিস। সমাজ আপনাকে গালাগালি দেওয়ার জন্য রেডি। আপনি কি ভয় করে বসে আছেন? যদি ভয় করে বসে আছেন তাহলে আপনি অর্জুনের দলে নয়, আপনি তাহলে কৌরবদের দলে চলে যান। আমি আমার উন্নতি করছি, কথাটা ঠিকই বলেছেন। ঠিক আছে, আমি তো সেই জায়গা থেকে নিজের বলতে পারেন নিজের প্রোটেকশন আমি নিয়ে নিয়েছি যে আমি হয়তো কোনো কথা শুনবো না, আমি আমার কাজের দিকে ধ্যান দেবো। আমি হয়তো এর আগেও আপনার সাথে যখন কনসালটেশন করেছিলাম তখনও কিন্তু আপনি এই কথাটা বলেছিলেন এবং সেই কথাটা আমি তখন হয়তো আমার বাবা মায়েদের উদ্দেশ্যে কথাটা ছিল। তো তখন কিন্তু আমি যখন একদম টোটালি ভেবে নিয়েছি যে তারা যা করছে করুক, আমি আমার কাজের দিকেই আমি ধ্যানটা দেবো। তো সত্যি আমি তারপরে উন্নতি করতে পেরেছি, এটা আমি রেজাল্ট আমার আছে। তারপরে আমার যেভাবে টিউশন, প্রাইমারি টিউশন করি আমি, তো সেখানে যেভাবে বেড়েছে, আমি এই কথাটা আপনাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছিলাম যে আমি ব্যানার ট্যানার টাঙিয়েছি, এইভাবে বলেছিলাম। তখন আপনি হোয়াটসঅ্যাপে আমাকে তখন একদম ফার্স্টের দিকে, তখন আমি কনসালটেশন নিই তার আগে, তখন আপনি বলেছিলেন যে ব্যানার ট্যানার টাঙালে কিছু হবে না, কারণ ব্যানার টাঙালে পরে তো এরকম আরো 5-10টা রয়েছে, তাহলে আপনাকে কেন খুঁজবে? 5-10টা ব্যানারের মধ্যে থেকে আপনার ব্যানারটা কেন খুঁজবে? আপনি আপনার কাজের কোয়ালিটিটা বাড়ান।
কোয়ান্টিটি না কোয়ালিটিটা বাড়ান। তো আমি সেই সমস্ত দিক থেকে ধ্যান ধারণা দিয়ে আমি করেছি। এবার আমার কাছে কথা হচ্ছে, আমার বাবা মা আমার কাছ থেকে দূরে রয়েছে, তো সেইখান থেকে হয়তো তারা আমার সামনে নেই, আমি সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। কিন্তু এরাও রয়েছে, আমি এদেরকেও বলছি না আমি এদের কাছ থেকে বেরিয়ে আসতে, কিন্তু যখন তারা দেখছেন যে এরকম আমার উপরে টর্চারটা করতে পারছে না, তখন তারা কি করছে, আমার মেয়ের উপরে করছে। এবার সেখান থেকে ওকে কি করে বের করে নিয়ে আসবো? মানে ওইটা তো প্রভাবটা পড়বে ওর মধ্যে। তাহলে কি আমি ভেবে নেবো যে ও নিলে নেবে না, ও উন্নত হলে হবে, না হলে না হবে, আমি আমারটা করি? সেটা তো করা যায় না। আপনি আমার কথা বুঝতেই পারলেন না। আপনি এখনো ভাবছেন যে আমি একই বাড়ির মধ্যে থাকবো এবং কৌরবরা থাকবে, দুর্যোধনরাও থাকবে, কৌরবরাও থাকবে, পাণ্ডবরাও থাকবে। পসিবল নয়। আপনি বাড়ি চেঞ্জ করুন, বাসস্থান চেঞ্জ করুন। যেখানে দুর্গন্ধ সেখানে আপনি পড়ে থাকবেন? দুর্গন্ধ বলতে কি বুঝি আমরা? যেটা নাক দিয়ে ঢোকে না, যেটা ব্রেনে ঢোকে সেটাও তো দুর্গন্ধ। তাহলে আপনাকে বাসস্থান চেঞ্জ করতে হবে, আপনাকে বাড়ি চেঞ্জ করতে হবে। লোকে গাল দেবে আপনাকে, দিক, তাতে আপনার পেট ভরবে নাকি আপনার উন্নতি হবে? কোনটা? কিন্তু আমি তো এখন মানে আগে তো এই সমস্ত ব্যাপারগুলো আমি বুঝিনি যে এত কিছু হতে পারে, যেটা আমি এখন রিয়েলাইজ করছি। এবার তার জন্য তো আমরা বাড়ির পিছনে অনেকটা টাকা পয়সা দিয়ে দেওয়া হয়েছে। এবার সেখান থেকে তাহলে আপনার মেয়েকে স্ট্রেট কাট বলে দিন যে এইরকম ধরনের কথাবার্তা কেউ যদি বলে, কেউ, আমার বাবা মাও মানে আপনার বাবা মাও যদি বলে, সে ভুল বলছে, ডোন্ট অ্যাকসেপ্ট। আপনি আপনার মেয়েকে বেড়া দিয়ে ঘিরে দিন। সেটা আমার মেয়ে অ্যাকসেপ্ট করে নিয়েছে, ও বুঝেছে, ও আর ওই সমস্ত কথা পাত্তা দেয় না। ও যদি কোনো কিছু হলো ও এসে সেখান থেকে বেরিয়ে চলে আসে, ও বুঝে নিয়েছে সেটাতে কোনো। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, যদি কোনো সময় পাটা পিছলিয়ে যায়, কোনো সময় হয়তো ভাবলো যে জানি এটা আমার ভয়ের কারণ, এটা উচিত না, আমি বুঝতে পারছি, কিন্তু সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারছি না এইভাবে যে আজকে আমি বলছি, কালকে যখন আমি থাকবো না কোনো কারণে, সেটা কাজের কারণ হোক কি আমি যদি লং লাইফ নাও থাকি, তাহলে সেই ক্ষেত্রে তখন ওর মাথায় যদি এগুলো যদি ওর মাথায় যদি ব্রেন ওয়াশ হয়ে যায়, তাহলে তখন তো ও কি সঠিক পথটা নির্বাচন করবে না, তখন সে ভুল পথেই চলে যাবে। এখানে আপনি অতিরিক্ত অ্যাটাচড হয়ে যাচ্ছেন আপনার সাথে, আপনার মেয়ের সাথে। আপনি আপনার মেয়ের সাথে অতিরিক্ত প্রয়োজনে বেশি অ্যাটাচড হয়ে যাচ্ছেন। আপনার মেয়েও একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি হতে চলেছে। এখন হয়তো বয়সে ছোট রয়েছে, বাট কিছুদিনের মধ্যে আপনার মেয়েও আপনার মধ্যে একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি হতে চলেছে, রাইট? তার ব্যক্তিত্ব অলরেডি অনেকটা নির্মাণ হয়ে গেছে, আরও আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। কিছুদিনের মধ্যে হয়তো সম্পূর্ণ ব্যক্তিত্ব নির্মাণ হয়ে যাবে। তারপরে সে একজন আলাদা ব্যক্তি, তাকে তার বিচার বিবেক বুদ্ধি ব্যবহার করতে দিন। আপনার দায়িত্ব তাকে শিক্ষা দেওয়া, আপনার দায়িত্ব সবসময় তার উপর ছড়ি ঘোরানো নয়। এই যে আমি আপনাকে এখন বোঝাচ্ছি, প্রত্যেক দিন আপনার বাড়িতে গিয়ে আমি চেক করছি, মানছেন তো যেগুলো করছিস, যেগুলো বলেছে সেগুলো মেনেছেন তো, করেছেন তো, কেন করছেন না? তাহলে আপনি আমার সাথে কনসাল্ট করলেন কেন? এখন যদি আমি এরকম টাইপের করতে শুরু করে দিই, তাহলে জিনিসটা তো আপনার কাছে প্রচণ্ড বোরিং হয়ে যাবে। তো আপনার দায়িত্ব হচ্ছে আপনার মেয়েকে সঠিক শিক্ষা দিয়ে দেওয়া, তাকে এইটা বোঝানো যে কিভাবে কোথায় থেকে সঠিক শিক্ষা নিতে হয়। তারপরে তার ব্রেন তাকে ব্যবহার করতে দিন। সে যদি তার ব্রেন ব্যবহার না করে, তাহলে সেই আপনার মেয়ে উন্নত হবে কি করে? সে তো আপনার উপরে নির্ভরশীল হয়ে রইল। তাহলে এটা প্রত্যেক মায়ের ভুল। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ সময় মারা কী ভাবে, আমার ছেলে মেয়ে পারবে না, কারণ তারা তাদের মমতা দিয়ে ভাবে। যদি আপনি একটু আপনার ব্রেন দিয়ে ভাবেন, তাহলে দেখুন আপনি বুঝতে পারবেন। আপনার নিজের জীবনের দিকে তাকান, একটা সময় আপনিও নিজে কিছু করতে পারতেন না। আজকে দেখুন আপনি কত উন্নত হয়েছেন, সব কিছু নিজে নিজে করতে পারছেন। আপনি হয়তো আজকে যা করছেন, এই যে বললেন টিউশনি করতে পারতেন না আপনি, তারপর আমার সাথে কনসাল্ট করলেন, আমি আপনাকে যে আইডিয়াগুলো দিলাম সেগুলো ইমপ্লিমেন্ট করলেন, আজকে আপনার অনেক বেশি টিউশন বেড়ে গেছে, আপনার ইনকামও বেশি বেড়ে গেছে, রাইট? তো আমি কি আপনার পিছনে হাত ধুয়ে পড়েছিলাম? করছেন তো এগুলো, করছেন কি করছেন না? আমি আপনাকে একটা কোয়েশ্চেন পর্যন্ত করিনি, একটা মেসেজ পর্যন্ত করিনি। আমি কাউকেই করি না, আমার অত করার সময়ও নেই, সময় থাকলেও করব না। আমার কাজ হচ্ছে আপনাকে শিখিয়ে দেওয়া, আর আপনার কাজ হচ্ছে শিখে সেটাকে করা। তো ঠিক তেমনই আপনার কাজ হচ্ছে আপনার মেয়েকে শিখিয়ে দেওয়া, এবং আপনার মেয়ের কাজ হচ্ছে সেটাকে শিখে নিজে করা। তবেই তো হবে তার ব্রেনের বিকাশ, নাহলে তো সে আপনার উপর নির্ভরশীল হয়ে রইল। তো তখন যখন আপনি বলছেন আমি থাকবো না, তখন আপনি যতটা ভয় করছেন তার থেকে আরো বেশি বেশি দুর্ঘটনা ঘটবে আপনার মেয়ের সাথে। তাহলে বুঝতে পারছি। তো বাড়ি চেঞ্জ যদি না করতে পারছেন, আপনার মেয়েকে বুঝিয়ে দিন যে কোনগুলো অ্যাকসেপ্ট করতে হয় আর কোনগুলো অ্যাকসেপ্ট করতে হয় না, এবং তার মাথাতে এটাও ঢুকিয়ে দিন, ভালো করে তাকে শিখিয়ে দিন যে খারাপ জিনিস এই নয় যে সবসময় বাইরে থেকে আসে। ড্রেন বাড়ির মধ্যেও থাকতে পারে, দুর্গন্ধের জল ওখানেও রয়েছে। সুতরাং চিনতে শেখো, মানে আপনার মেয়েকে আপনি এরকম করে শেখাবেন যে চিনতে শেখো ড্রেন কোনটা। বাড়ির ভেতরে আছে বলেছে ড্রেন নয়, এরকম টাইপের হতে পারে না। বাড়ির ভেতরে রয়েছে ড্রেন, তো ড্রেনই হয়।
রাইট? যেমন আপনি আপনার মেয়েকে এরকম টাইপের এক্সাম্পল দিতে পারেন। কীরকম টাইপের এক্সাম্পল দেবেন? ধরুন আপনার বাড়িতে আরও লাগানো রয়েছে, আজকাল অধিকাংশ বাড়িতেই থাকে। তো আপনি জল কোথায় থেকে খান? আরও থেকেই খান। সেখান থেকে জল খান কি? ট্যাপ খুলে, বাথরুম থেকে ট্যাপ খুলে ওখানে গ্লাসে নিয়ে জল খেতে শুরু করেন কি? তো আপনার মেয়েকে এরকমভাবে বোঝান যে বাথরুমে জলও তো সেই পরিষ্কারই জল, ওপরে ছাদে ট্যাঙ্কি রয়েছে, ঢাকনা দেওয়া রয়েছে, সেই ট্যাঙ্কি থেকেই জল আসছে। তো ওটা তো অ্যাটলিস্ট পুকুরের থেকে তো পরিষ্কার, বাইরের জলের থেকে তো পরিষ্কার। তো আমরা কি সেই জলটা খাই না? কিচেনের মধ্যে ট্যাপ রয়েছে, সেই জল কি আমরা খাই না? আমরা আরও থেকেই জল নিয়ে খাই। তো আপনার মেয়েকে সেটা বোঝান যে কোনটা আরও, আর কোনটা কিচেনের ট্যাপ, আর কোনটা বাথরুমের ট্যাপ, কোন ট্যাপ থেকে জল খেতে হয়। বাস এক্সাম্পল ব্যবহার করতে শিখুন। আপনি নিজে বলছেন আপনি একজন শিক্ষিকা, আপনি তো দেখেছেন আমাকে, আমি প্রত্যেকটা জিনিস বোঝানোর সময় এক্সাম্পল ব্যবহার করি। তো এক্সাম্পল দিন, খুব সুন্দর করে বুঝতে পারবে, তাহলে একদম শিক্ষাটা ভুলে যাবে কিন্তু উদাহরণটা মনে থাকবে। আপনি যখন নিজের উন্নতির রাস্তা বেছে নেবেন, আপনি যখন নিজের উন্নতির রাস্তার পথে আস্তে আস্তে উপর দিকে উঠতে শুরু করবেন, আপনাকে হাজারটা জিনিস নিচের দিকে টেনে নামানোর চেষ্টা করবে। এটা পৃথিবীর নিয়ম, এই দুনিয়ার নিয়ম এটা। এটাই হচ্ছে আমার আর সব থেকে ডেঞ্জারাস জিনিস হচ্ছে এই যে যারা নিচে টেনে নামানোর চেষ্টা করে, তারা কেউ অপরিচিত নয়, তারা প্রত্যেকেই পরিচিত এবং সব থেকে কাছের। এটাই আমার জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বারবার করে, যে নিজের কাছের লোককে আমি কি করে কিভাবে হ্যান্ডেল করবো, এটাই আমার কাছে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এইটাই আমি তো আপনাকে বলে দিচ্ছি, যখন আপনি কোনো বেটার কাজ করবেন, এটা প্রত্যেকটা মানুষের জীবনে প্রযোজ্য। আমি যদি ভুল না করছি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছেন। যখনই আপনি কিছু উন্নত করতে যাবেন, তখনই আপনাকে পিছন ধরে আপনাকে যেমন করে হোক টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করবে, এবং তারা কাছের লোক হয়। কিন্তু সেদিকে আমাকে খেয়াল না রেখে আমার কাজের দিকে এগিয়ে যাওয়াটাই উচিত। এক্স্যাক্টলি। কারণ একমাত্র লক্ষ্য হবে কর্মটা। ধরুন আজকে দুম করে আপনার টিউশনি বন্ধ হয়ে গেল, ভগবান না করে এরকম কখনো হয়, আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি, রাইট? ধরুন আপনার বন্ধ হয়ে গেল, তারা কি আপনার সংসার চালিয়ে দেবে? সে আপনার খরচা চালিয়ে দেবে? মাথায় রাখুন সবসময় এটা। আমাকে যখন কেউ কোনো পারপাসে অন্যভাবে কথা বলে, তখন ডিরেক্টলি আমি এই কথাটাই বলি যে একটা সময় গেছে যখন আমি আমি বলেছিলাম আমি ভালোবেসে বিয়ে করা, তো সেই সময় ও নিঃস্ব, মানে আমার হাজবেন্ডও নিঃস্ব এবং আমিও নিঃস্ব, সেই পরিস্থিতি থেকে আমরা উঠে দাঁড়িয়েছি। এবং তখন কিন্তু আমাদের কিন্তু শুধু টাকা পয়সাতে হেল্প করে, তো ওটা বাদ দিন, টাকা পয়সা মানে ফিনান্সিয়ালি সাপোর্ট দেন বাদ দিন, কিন্তু তার সাথে সাথে মেন্টালিটিও টর্চার হয়েছে আমার সাথে, বিশেষ করে দুজনের সাথে হয়েছে, বাট আমার সাথে বেশি হয়েছে এবং সেটা আমার নিজের কাছের লোকই বেশি করেছে। তাহলে এবার আপনি নিজেই বুঝতে পারছেন, তাহলে আপনাকে ওই খারাপ দিন থেকে আপনাকে এই সুদিন দেখালো কে? ওই লোকগুলো না আপনার কর্ম? অবশ্যই কর্মই দেখিয়েছে, আমি নিজেই প্রতিস্থাপিত করতে পেরেছি, কর্মের দ্বারাই করতে পেরেছি। তাহলে আপনার আসল বন্ধুকে ওই লোকগুলো না আপনার কর্ম? কর্ম। তাহলে আপনি কাকে বেশি পাত্তা দেবেন, আপনার কর্ম কেন ওই লোকগুলোকে? কর্মকেই দেব। উত্তর আপনার কাছেই রয়েছে, আমার কাছে নেই। আর সেকেন্ডের যে বললাম আমি ওই স্টুডেন্টের ব্যাপারটা যেটা বললাম, কি বলেন একবার বলুন। হ্যাঁ, ওই সেকেন্ড কোশ্চেনটা বললাম না, যে আমি করছি কাজটা অথচ নিট ফল পাচ্ছে, আউটপুট রেজাল্টটা পাচ্ছে যে স্যারেদের কাছে করে সেই স্যারেদের কাছে, যেহেতু এখানে স্টুডেন্ট সংখ্যাটা বেশি এবং আমার প্রচারটা হচ্ছে না। এবার এই ব্যাপারটা আমি কিভাবে হ্যান্ডেল করবো? মানে আমি বলেছি ওনাদেরকে, তারপরেও ওনারা বলছে ওনাদের একটু সমস্যা আছে, যেহেতু ওদের সঙ্গে সম্পর্কটা ভালো, মানে আদার্স যে টিচার আছে তাদের সাথে সম্পর্ক ভালো, মানে একই সাবজেক্টে করে, কিন্তু সমস্যা ওদের সাথে যেহেতু টিচারটার বাবা মায়েদের সম্পর্ক ভালো, যে ওইখান থেকে সরে নিয়ে আসতে পারছে না, কিন্তু ওরা আলাদা করে আমাকে রেখেছেন টিচিং এর জন্য। তো এবার সেখানে কিন্তু আমার যে বুঝে গেছি। এবার শুনুন, আপনাকে বুঝিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, আপনি আমার যখন ভিডিও দেখেন তখন দেখবেন যে আমার ভিডিওতে আমার নাম আসে কৌশিক মল্লিক। ডান দিকে একটা গোল মতো লোগো থাকে, সেখানে আমার চ্যানেলের লোগোটা দেখা যায়। তার নিচে দুটো লাইন থাকে, ওপরের লাইন আমার নাম লেখা থাকে, নিচের লাইন আমার চ্যানেলের নাম লেখা থাকে, কৌশিক মল্লিক। নিচে লেখা থাকে ইজি লাইফ উইথ কেকে। এরকম টাইপের প্রচুর ব্যক্তি রয়েছে, আপনি যদি ইন্টারনেট ঘাটেন তাদের নামের আগে ইয়াপ বড় বড় লম্বা চড়া টাইটেল দেখতে পাবেন। আপনি যদি ইন্টারনেট ঘাটেন, যদি ইউটিউবের ভিডিও ঘাটেন, তাহলে এরকম ধরনের বক্তব্য যারা দেয় বা এরকম ধরনের লাইফ কোচিং বা এরকম টাইপের স্পিরিচুয়ালিটি নিয়ে যারা আলোচনা করে বা লাইফস্টাইল নিয়ে যারা আলোচনা করে, তাদের নামের আগে ইয়াপ বড় বড় লম্বা চওড়া টাইটেল দেখতে পাবেন আপনি। আমি কিন্তু সেরকম টাইপের কিছু ব্যবহার করি না, চাইলে ব্যবহার করতে পারি, খুবই ইজি ওই টাইটেলগুলো নেওয়া, আমি চাইলে ব্যবহার করতে পারি, করি না। কিন্তু তবুও দেখুন, আপনি কিন্তু আমার সাথে কনসাল্ট করছেন, এরকমভাবে প্রত্যেক দিন আমার সঙ্গে 2-3 করে কনসাল্ট করে, তার থেকে বেশি করতে চাই, আমি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি না তাদেরকে।
তারা কেন আসে আমার কাছে, বা আপনি কেন এলেন আমার কাছে আমার কাজ দেখে? এবার আমি কাজটাকে কিভাবে প্রচার করলাম? আমার কাজটাকে আমি যে কিছু একটা করতে পারছি সেটাকে আমি কিভাবে প্রচার করলাম? কিছুই না, আমার সামনে চোখের সামনে একটা ক্যামেরা রয়েছে, আমি কিছু বলছি, সেটা অটোমেটিক রেকর্ড হচ্ছে, আপলোড করে দিলাম। তো আপনি যেটাই বা করছেন, আপনার কাছে ইউটিউব রয়েছে, ফ্রি ক্যামেরা রয়েছে, ফ্রি ডেটা রয়েছে, ওয়াই ডোন্ট ইউ ইউজ দ্যাট? ব্যবহার করুন, তারপরে দেখুন কার কত বড় বড় টাইটেল, তার কত বড় বড় কী কোচ রয়েছে, ম্যাটার করছে না। যদি আপনার বোঝানোর মাধ্যমে স্টুডেন্টসদের সত্যিই উন্নত হচ্ছে বা তারা সত্যিই উন্নতি করতে পারছে, আপনার নামের আগে কী টাইটেল রয়েছে, আপনি কি করছেন না করছেন, কেউ কিছু দেখবে না, আপনি ভিড় নিতে পারবেন না। আমি নিজে এক্সপিরিয়েন্স করছি সেটা এখন। তো করুন। বুঝতে পেরেছি। কে কি করছে ওটা দিয়ে কম্পেয়ার করবেন না, ভুল চলে যাচ্ছেন তাহলে আপনি, আপনার ভাবনা চিন্তাটাই অন্যদিকে চলে যাচ্ছে। কারোর সঙ্গে নিজেকে কম্পেয়ার করবেন না, কম্পেয়ার করুন নিজেকে নিজের সাথে, যে আজকে আমি এই পর্যন্ত এসেছি, কালকে আমি এতটা নিচে ছিলাম, আজকে এতটা উপরে এসেছি, এবার আগামীকাল এতটা উপরে যেতে হলে আমাকে আর কী করতে হবে। কম্পিট করুন, অবশ্যই করুন কম্পেয়ার। কাকে? নিজেকে। কার সাথে? নিজের সাথে। ফিনিশ। আপনার কাছে সব এই নয় যে কোনো রকম রিসোর্সেস নেই, প্রচুর রিসোর্সেস রয়েছে। বলছি তো, ফ্রি ডেটা, ফ্রি ক্যামেরা, রেকর্ড করুন। এই যে আপনি আমার সাথে কথা বলছেন, আপনি আপনার সামনে একটা ডিভাইস রয়েছে, মোবাইল রয়েছে, রেকর্ডিংই তো হচ্ছে কাইন্ড অফ। এটা বাস, অসুবিধা কোথায়? করতে থাকুন। কে মানা করেছে? কেউ মানা করছে না। আপনার কাজ যদি সেরকম টাইপের উন্নত হয়, আপনার কাছে অটোমেটিক লোক আসবে, এবং ওই কাজ করতে করতে আপনি আরও ভালো করে বুঝতে পারবেন যে আপনাকে আর কোথায় কোথায় উন্নতি করতে হবে, আপনাকে নিজের ওপর আর কোথায় কোথায় কাজ করতে হবে। আমি আপনাকে যে রাস্তাটা এখনই বোঝালাম, এই রাস্তায় হাঁটতে আপনার এক বিন্দু খরচা হবে না, কিন্তু বিন্দুমাত্র কোনো খরচা নেই। আপনার কাছে মোবাইল রয়েছে, তাতে ফ্রি ক্যামেরা, ডেটা রিচার্জ আপনি এমনিতেই করাচ্ছেন, উল্টোপাল্টা ভিডিও দেখে সেই ডেটাগুলো নষ্ট করে দিয়েছেন আপনি উল্টোপাল্টা জায়গায় সার্চ করে, সেই ডেটাগুলোকে কাজে লাগান। কে মানা করেছে? চয়েস আপনার কাছে রয়েছে। প্রশ্ন এটাই যে আপনি এটা চুজ করছেন কিনা। এবার বুঝতে পেরেছি, ক্লিয়ার। ক্লিয়ার? হ্যাঁ, আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে আমি বুঝে নিয়েছি আপনার কথাটা, কিন্তু আরেকটা হচ্ছে যেটা আমার হাজবেন্ডের কথাটা আমি বললাম, তাহলে আমি ওকেও আর এখন থেকে বোঝানোর চেষ্টাও করছি না, মানে আর সে মানে বোঝানোর চেষ্টা করব, কিন্তু যদি বুঝলে ভালো, না বুঝলে আমি আর ওর সাথে উনি আপনার হাজবেন্ড, উনি একজন ভিন্ন ব্যক্তি। আপনি যখনই নিজের মায়া মমতা দিয়ে ভাববেন, নিজের অ্যাটাচমেন্টস দিয়ে ভাববেন, তখনই মনে হবে আমার স্বামী। কিন্তু আপনি যদি প্রকৃত অর্থে ভাবেন, তাহলে আপনি একজন ভিন্ন ব্যক্তি, উনি একজন ভিন্ন ব্যক্তি। ওনার কিছু চিন্তাভাবনা, আপনার কিছু চিন্তাভাবনা ম্যাচ করেছে, সেই জন্য আপনারা একে অপরকে বিয়ে করে একসঙ্গে রয়েছেন। এইটুকুই, এর থেকে বেশি কিছু তো নয়। দ্যাটস ইট। উনি আপনার উন্নতি চান, আপনি ওনার উন্নতি চান, রাইট? তো এবার ওনাকে ওনার মতো চলতে দিন। আপনার কাজ হচ্ছে ওনাকে বোঝানো। এবার আপনার বোঝানোটা যদি উনি অ্যাকসেপ্ট করতে চান তো ঠিক আছে, নাহলে ওনার পিছনে ওই টিকটিক করবে না হাতুড়ি নিয়ে এরকম সবসময়, ওতে মানুষ আপনার প্রতি আরও বেশি বিরক্ত হয়ে পড়বে, রাইট? যদি কখনো খাড্ডায় পড়ে যায়, তখন আপনি বলেছিলাম একবার নয় 5 বার, শোনোনি, এবার ভোগো। ভুগতে দিন তাকে, যতক্ষণ না সে ভুগবে সে শিখবে না। তাহলে তার মানে ওই ব্যক্তি সোজা আঙুলের ঘি ওঠার মতো পাত্র নয়, তাকে বেঁকা আঙুল করে শেখাতে হবে। তাহলে উনি যখন ভুগছেন, যখন গর্তে পড়ে যাচ্ছেন, পড়তে দিন, বলুন, মনে করিয়ে দিন, একবার নয় 5 বার বলেছিলাম, শোনোনি, ভোগো এবার। ভুগতে দিন, নাহলে সে শিখবে না। আপনি যে কথাটা বললেন এখন, আমি সেটাও ভেবেছি যে ও বুঝুক। এবার আবার মায়ের সাথে আমার নিজের থেকে নিজে আমি ভাবি যে আমি যে ওকে বলবো যে ও গাড্ডায় পড়ে যাচ্ছে, ভুগছে, ভুগুক, তাহলে ওই যে ওকে সেখানে তো আমাকেই ওকে টেনে তুলতে হবে, তখন তো না, আমি সের মধ্যে এরকম টাইপের মেন্টালিটি নয়, ভুগছে ভুগুক আমি তাকাবো না, এরকম টাইপের নয়। তাকে তখনও আপনি শিক্ষাই দিচ্ছেন। একবার নয় 5 বার বলেছিলাম, হাসতে হাসতে, মনে পড়ছে? সেই দিন বলেছিলাম, ওই দিন বলেছিলাম, তারপরের দিন বলেছিলাম, অমুক সময় বলেছিলাম, তমুক সময় বলেছিলাম, 5 বার 5 রকমভাবে বুঝিয়েছিলাম। শোনোনি, দেখো এবার ভুগতে হচ্ছে। কে কষ্ট পাচ্ছে? তুমি তো কষ্ট পাচ্ছ। আমি পাচ্ছি কি? আমার কোনো ক্ষতি হচ্ছে? আমার কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে? নিঃশ্বাস নিতে পারছি না, শরীরে ব্যথা করছে, কোনো অর্থনৈতিক বা সামাজিকভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেল? আমার তো কিছু হয়নি, যা হয়েছে তোমার হয়েছে। কে ভুল করলো? তুমি করলে। এই ভুলটাকে শুধরানোর জন্য তোমাকে 5 বার বলেওছিলাম, শোনোনি। কমসে কম এবার তো শোনো, এবার তো শেখো। এরপরেও যদি না শুনতে চাই, বারবারিকের মতো এরকম জেদ ধরে থাকে, না আমি এই পক্ষের হয়ে যুদ্ধ করব, ওই পক্ষের হয়ে যুদ্ধ করব, তাহলে তাকে তার কর্ম তাকে ভুগতে দিন। আপনার এখানে বিন্দুমাত্র কিছু করার নেই। বোঝাতে পারছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। বাকিদের মতো নয়,
অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। বাস্তব জীবনে গীতার 5 এবং 25 নম্বর এপিসোড সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। এপিসোড দুটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পাওয়া যাবে।